সভ্যতার উত্থানের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে জাদুবিদ্যা। গুহাবাসী মানুষ যখন শহর নগর সভ্যতার পত্তন ঘটানো থেকে বহু ক্রোশ দূরে, তখন থেকেই জাদুবিদ্যার কিন্তু প্রচলন ছিল। অবাক লাগছে না? মিশরীয়, মায়া কিংবা মেসোপটেমিয়া, প্রত্যেকটা সভ্যতার ইতিহাসের সঙ্গেই এই জাদুবিদ্যা ওতপ্রোতভাবে জড়িয়েছিল। প্রায়োগিক দিকে জাদুবিদ্যার ব্যবহার সফলতা আসুক বা না আসুক, আদিম মানুষের ছিল এর প্রতি অগাধ বিশ্বাস। আর সেই জাদুবিদ্যা অত্যন্ত প্রাচীন কাল থেকেই কিন্তু ছিল মেসোপটেমিয়াতে। আজকে সেই জাদুবিদ্যার কাহিনী বলবো আপনাদেরকে। সেই সময়ের জাদুবিদ্যার কাহিনী এবং কারা করতেন জানতে হলে গোটা ভিডিওটা দেখতে হবে, আমার সঙ্গে থাকতে হবে। আর কেমন লাগলো ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখতে পারেন, পথ চলতে চলতে যে কোনো খবরের আপডেট কিন্তু মুহূর্তেই পেয়ে যাবেন। জাদুবিদ্যার কথা বলছি যখন, তবে তার আগে একটি শব্দের সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। মনে হতে পারে যে হঠাৎ করে এই শব্দটার সঙ্গে কেন পরিচয় করাচ্ছি, সেটা যত আপনারা ভিডিওটা দেখবেন ততই বুঝতে পারবেন। এই ভিডিও দেখলেই আপনারা বুঝে যাবেন যে কেন সেই শব্দটার সঙ্গে পরিচয় করালাম। শব্দটা কি না, মাকলু। মাকলু শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ভস্মীকরণ, যা নিয়ে খ্রিস্টপূর্ব 700 অব্দে 9টি মৃত্তিকা ফলক জুড়ে লেখা হয়েছিল। মেসোপটেমিয়াবাসী বিশ্বাস অনুযায়ী এই আচার অনুষ্ঠান ও পদ্ধতিতে অশুভ জাদুকে প্রতিহত করা হয়। সেই সঙ্গে যে লোক বিদ্বেষের বশবর্তী হয়ে এই কালো জাদু প্রয়োগ করেছে তাকেও দুর্বল করে দেওয়া যেত এই মাকলুর মাধ্যমে। প্রথম 8টি ফলকে প্রায় ওই ধরুন 100টি জাদুমন্ত্র এবং নবম ফলকে অনুষ্ঠান পালনের পদ্ধতি বর্ণনা করা হয়েছে। মাকলুর সম্পর্কিত মৃত্তিকা ফলকের নির্দেশনা দেওয়া আছে। কালো জাদুর প্রভাব থেকে মুক্তি পেতে হলে মহিলা জাদুকর কিংবা ডাকিনীর পুতুলের মূর্তি পুড়িয়ে ফেলতে হবে। মাকলুতে মেসোপটেমীয় সমাজ পরিচালনা করার কিছু উপায়ও বাতলে দেওয়া আছে। এর পাশাপাশি আর কি আছে জানতে হলে তো অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তবে যখন এই কালো জাদুর কথা বলছি, তখন এই সংক্রান্ত আরো একটা ভিডিও কিছুদিন আগে জানেন তো করেছিলাম জাতিস্বর নিয়ে। সেই জাতিস্বর কিভাবে হবেন? 13 দিনে কি মানুষের পুনর্জন্ম হয়ে যায় নাকি পুনর্জন্ম হয় না? সেই তথ্য যদি জানতে চান তাহলে কিন্তু উপরের আই বাটনে ক্লিক করতে হবে বা নিচে ডেসক্রিপশনে দেখুন লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করলেই আপনারা জানতে পারবেন যে জাতিস্বর হওয়া যায় কি, পুনর্জন্ম হতে কত দিন সময় লাগে। তবে আজকে জাদুবিদ্যা নিয়ে কথা বলছি। মেসোপটেমীয় ডাকিনী বিদ্যার অন্তর্গত মাকলুতে ডাকিনীর নাম কিন্তু বলা হয় না, সেটা রীতিমতো গোপন করা হতো। বেনামি এক ডাকিনীকে উদ্দেশ্য করে মন্ত্র করা হতো, জপ করা হতো, মানে পূজা অর্চনা করা হতো। কারণ তাদের বিশ্বাস ছিল দেবতারা নাকি সমস্ত কিছু জানেন, সমস্ত কিছু তারা দেখতে পান। কে জাদুবিদ্যা করছে, কে অপপ্রয়োগ করছে, কারা জড়িত রয়েছে, সেই সমস্ত তথ্য দেবদেবীদের কাছে রয়েছে। তাই এখানে ডাকিনীর ঠিকানা জানা বা নাম জানাটা গুরুত্বপূর্ণ নয়। এক্ষেত্রে একজন তান্ত্রিক ঝাড়ফুঁকের আয়োজন করতেন। মাকলু বাকি সব মেসোপটেমীয় পাণ্ডুলিপির মতোই মেসোপটেমীয় সভ্যতার অজানা দিকগুলো রহস্য জট খুলতে অনেকটাই সাহায্য করে। মাকলুর বর্ণনা অনুসারে জাদুবিদ্যার আচার অনুষ্ঠান দুভাবে পালন করা হতো। যেসব জাদু চর্চার বৈধতা ছিল সমাজে তা সকলের সামনেই করা হতো, কিন্তু যেগুলো অবৈধ, যেগুলো সকলের সামনে করা যেত না, সেগুলো হতো গোপনে, সকলের অগোচরে। অশুভ জাদুবিদ্যার মাধ্যমে ডাকিনীরা মূলত দেবতাদের ফাঁকি দিয়ে থাকতেন, তারা সেটা মনে করত। তারা দেবতাদের বোঝাতে চাইতো যে জাদু দিয়ে তারা লোকজনকে অনিষ্টের হাত থেকে রক্ষা করতে চাইছে। কিন্তু বাস্তবের চিত্রটা আলাদা। বিশ্বাসের বাস্তব ছিল পুরো উল্টো। কারো ক্ষতির উদ্দেশ্যে ব্যবহৃত হতো
এই কালো জাদু। অপরদিকে মাকলুর আচার অনুষ্ঠান পালন করার উদ্দেশ্য ছিল যে দেবতাদের বোঝানো যে তারা ভুল মানুষকে তাদের ঐশ্বরিক শক্তি দিয়ে সাহায্য করেছেন। ভাবুন অবস্থা। তাহলে এই যে জাদুকর যারা এই কাজগুলো করতেন, তারাও আবার ছিলেন বেশ পেশাদার। প্রাচীন মেসোপটেমিয়ার জাদুবিদ্যা চর্চাকে অনেকে আবার পেশা হিসেবেও গ্রহণ করেছিলেন। পেশাদার এই জাদুকরেরা জাদুবিদ্যার যে কোনো এক শাখায় তুখোড় পারদর্শী হতেন। ঠিক যেমন ভাবে আমরা এখনকার দিনে কোনো একটা সাবজেক্টের উপর স্পেশালাইজেশন করি। কারো অগাধ জ্ঞান ছিল ঝাড়ফুঁকে, আবার কেউ হতেন ভবিষ্যৎবাণীতে দক্ষ। জাদুকরেরা সকল জনগণকে সাহায্য করত মৃত্যু এবং সমাধি সংক্রান্ত আচার অনুষ্ঠানে। আশিকও অনেক সময় অ্যাসিরীয় সম্রাটদের পরামর্শদাতা হিসেবেও নিযুক্ত থাকতেন। দৈবজ্ঞরা দেবতা থেকে প্রাপ্ত পূর্বাভাস এবং ভবিষ্যৎবাণীকে লিপিবদ্ধ করে রাখতেন। বারোরা সাধারণত অ্যাসিরীয় সম্রাটদের রাজ দরবারের পণ্ডিত বা সেনাবাহিনীর অনুচর হিসেবে নিযুক্ত থাকতেন। অন্য সকল সভ্যতার মতো মেসোপটেমিয়াতেও সমাজের সকল পেশার মানুষ একসঙ্গে বসবাস করত। তাই এসব তান্ত্রিক ও জাদুকরদের পাশাপাশি সমাজে বিজ্ঞানী, শিক্ষক, চিকিৎসক, জ্যোতির্বিদদেরও অস্তিত্ব ছিল। আবার অনেকে দৈনন্দিন জীবনে এই কাজটাকে বেছে নিয়েছিলেন। জাদুবিদ্যা মেসোপটেমিয়ার দৈনন্দিন জীবনে একটা বড় প্রভাব ফেলতো। ওই অনেকটা ডাল ভাত খাওয়ার মতো সাধারণ জিনিস। তারা প্রমাণ মিলেছে একটা পাণ্ডুলিপিতে। ওখানে বিভিন্ন প্রকার পাথরের বিস্তারিত বর্ণনা ও নির্দেশনা দেওয়া রয়েছে সেখানে। অশুভ শক্তিকে দূরীকরণের জন্য নব্য অ্যাসিরীয় সাম্রাজ্যের রাজপ্রাসাদে বিভিন্ন প্রকার পাথরের মূর্তি স্থাপন করা হয়েছিল, যেমন পিঠে ডানা সমেত সিংহের দেহ এবং মানুষের মাথাওয়ালা দেবতা লামাসুর মূর্তি শোভা পেত রাজপ্রাসাদের তরুণ বা সদর দরজায়। তাদের বিশ্বাস ছিল লামাসুর এই মূর্তি পিশাচরদের আসতে বাধা দিত। কুখ্যাত দেবী লামাসুতুকে বর্ণনা করা হয়েছে নবজাতক এবং অন্তঃসত্ত্বা মহিলাদের হন্তারক হিসেবে। ভাবুন, তার মানে যে জাদুবিদ্যা নিয়ে আজ এত আলোচনা হয়, বৈজ্ঞানিক তার দিক খোঁজা হয়, সেই জাদুবিদ্যা কিন্তু বহু কাল ধরে বিচরণ করছে এই সমাজে। এই তথ্যগুলো জানবার পর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।